হ্যালো অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাজিন জাকির। আজকের ভিডিওটা হচ্ছে মুঘল সাম্রাজ্য নিয়ে কিছু ইতিহাস বলবো। অডিয়েন্স, যারা আমার ইতিহাস বাংলার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। মুঘল সম্রাটরা তুর্ক মঙ্গল বংশোদ্ভূত এবং চেঙ্গিস খান ও তৈমুরের বংশধর। 1556 সালে আকবরের ক্ষমতারোহণের মাধ্যমে সাম্রাজ্যের স্বর্ণযুগ শুরু হয়। মুঘল সম্রাটরা মুসলিম হলেও আকবর ও জাহাঙ্গীর দিন-ই-ইলাহি ধর্ম অনুসরণ করেন। মুঘল সাম্রাজ্যের কাঠামো সাধারণত বাবরের নাতি আকবরের শাসন প্রায় 1600 থেকে বিবেচিত হয়। এই সাম্রাজ্যিক কাঠামো 1720 সাল পর্যন্ত স্থায়ী ছিল, যা শেষ প্রধান সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর সাথে শেষ হয়। আওরঙ্গজেবের শাসনামলে মুঘল সাম্রাজ্য ভৌগোলিকভাবে সর্বোচ্চ প্রসার লাভ করে। 1857 সালের ভারতীয় বিদ্রোহের পর ব্রিটিশ রাজ মুঘল সাম্রাজ্য আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করে। বিশেষ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনামলে পুরাতন দিল্লি এবং আশেপাশের অঞ্চল ছিল মুঘল শাসনের কেন্দ্রবিন্দু, যা বিদ্রোহের পর ব্রিটিশ শাসনের অধীনে চলে যায়। মুঘল শাসনামলে স্থানীয় সমাজের সরকারি হস্তক্ষেপ না করে প্রশাসনিক ভারসাম্য রক্ষা করা হতো। এই সময়ে একটি বেশি কাঠামোগত ও কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা গড়ে ওঠে। পাশাপাশি উত্তর ও পশ্চিম ভারতের বিভিন্ন গোষ্ঠী যেমন মারাঠা, রাজপুত ও শিখরা সামরিক শক্তি বৃদ্ধি করে তাদের প্রভাব বিস্তার করে। শাহজাহানের শাসনামলে মুঘল স্থাপত্য তার স্বর্ণযুগে প্রবেশ করে, যা সেই সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অর্জন। তিনি অসাধারণ সৌধ ও স্থাপত্যকর্ম নির্মাণ করেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল তাজমহল, যা তার স্ত্রী মুমতাজ মহলের স্মৃতিতে নির্মিত। এছাড়া মতি মসজিদ, লালবাগ কেল্লা এবং দিল্লির জামে মসজিদও তার সময়কালের স্থাপত্যের গৌরব বৃদ্ধি করে। অন্যদিকে আওরঙ্গজেবের শাসনামলে মুঘল সাম্রাজ্য তার ভৌগোলিক সীমানার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। দক্ষিণ ভারত জয়ের মাধ্যমে সাম্রাজ্যের আয়তন 3.2 মিলিয়ন বর্গ কিলোমিটার অতিক্রম করে। এই সময় সাম্রাজ্যের জনসংখ্যা ছিল 150 মিলিয়নের বেশি, যা তৎকালীন পৃথিবীর জনসংখ্যার প্রায় 1/4। অর্থনৈতিক দিক থেকেও মুঘল সাম্রাজ্য ছিল অত্যন্ত সমৃদ্ধ, যার মোট জিডিপি ছিল 90 বিলিয়ন মার্কিন ডলারের বেশি, যা সেই সময়ের বৈশ্বিক অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখে। তবে আওরঙ্গজেবের শাসনামলে সাম্রাজ্যের পতনের বীজও বপন হয়। শিবাজী ভোসলের নেতৃত্বে মারাঠাদের আক্রমণ এবং সাম্রাজ্যের বিশাল
ভৌগোলিক পরিসরের কারণে প্রশাসনিক দুর্বলতা শুরু হয়। ফলে মুঘল সাম্রাজ্যের স্থায়িত্ব হ্রাস পেতে থাকে এবং পরবর্তী সময়ে এটি আরও দুর্বল হয়ে পড়ে। মারাঠারা মুঘল সেনাবাহিনীর বিরুদ্ধে একাধিক যুদ্ধে সফলতা অর্জন করে এবং দক্ষিণ ভারত থেকে বাংলা পর্যন্ত বিভিন্ন মুঘল প্রদেশ দখল করে। সাম্রাজ্যের প্রশাসনিক দুর্বলতা এবং অর্থনৈতিক সংকট অভ্যন্তরীণ অসন্তোষকে আরও বাড়িয়ে তোলে, যার ফলে অনেক প্রদেশ কার্যত স্বাধীন হয়ে যায়। 1739 সালে কার্নালের যুদ্ধে নাদির শাহের কাছে মুঘলরা পরাজিত হয়। এই পরাজয়ের পর দিল্লি ভয়াবহ লুটপাটের শিকার হয়, যা মুঘল সাম্রাজ্যের পতনের প্রক্রিয়াকে আরও দ্রুততর করে তোলে। পরবর্তী শতাব্দীতে মুঘল শক্তি ক্রমাগত ক্ষয় হতে থাকে এবং শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের শাসন কার্যত দিল্লির শাহজাহানবাদ শহরে সীমাবদ্ধ হয়ে যায়। 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় দ্বিতীয় বাহাদুর শাহ বিদ্রোহীদের সমর্থনে ফরমান জারি করেন, কিন্তু বিদ্রোহ ব্যর্থ হলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে রাজদ্রোহের অভিযোগ গ্রেপ্তার করে তাকে রেঙ্গুনে নির্বাসিত করা হয় এবং সেখানেই 1862 সালে তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনা মুঘল সাম্রাজ্যের শেষ অধ্যায়কে চিহ্নিত করে।